হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো তোমাদের সামনে চলে এসেছি এসএসসি কেমিস্ট্রি চ্যাপ্টার 3 এর বোর্ড কোয়েশ্চেনগুলোকে নিয়ে। আমি শুধুমাত্র এই ভিডিওতে বোর্ডের এমসিকিউগুলো নিয়ে আলোচনা করব। তো এই টেস্ট পেপারে মোট 2015 থেকে 2020 সালের যে কয়েকটি এই অধ্যায় ভিত্তিক এমসিকিউগুলো পড়েছিল সেইগুলো রয়েছে। তো আমি সেইগুলো এখন এক্সপ্লেন করব। আমি ভেবেছি যে এইভাবে করলে হয়তো তোমাদের আরও বেশি সুবিধা হবে। তো চলো এখানে প্রথম কোশ্চেনটা দেখি যে কপার সালফাইড, এটা হচ্ছে COSO4, অর্থাৎ এটা হচ্ছে কপার সালফেট। যেটা কম হলে সেটা সালফাইড হয়, এটা হচ্ছে সালফেট। অর্থাৎ আমরা যৌগমূলকটা যদি আমরা ঠিকমতো পড়ে থাকি তাহলে আমরা জানি যে SO3 এবং SO4 এই দুইটা এরকম আছে যৌগমূলক, যেটার প্রত্যেকটাই যোজনী হচ্ছে 2 করে। তো এটা হচ্ছে সালফাইড, এটা হচ্ছে সালফেট। এখানে ফাইট এরকম, এটা হচ্ছে ফেট। সো এখানে বুঝতে পারছি যে এটা হচ্ছে কপার সালফেট এবং এই সালফেটের আণবিক ভর জানতে চেয়েছে। তো এই যে SO4 এস CuSO4 এর আণবিক ভর আমাদের জানতে হলে আমাদের একটা আণবিক ভর জানতে হবে। যেরকম কপারের ক্ষেত্রে আমরা জানি 33.5 প্লাস 32 প্লাস 16 × 4। আমি একটা একটু ঠিক মতো দেখাচ্ছি, তারপর এগুলো সব বলতে পারবা তোমরা। তো চলো আমি একটু হিসাব করে নিই। তোমরা এরকম ক্যালকুলেটর ইউজ করবা। 33.5 প্লাস 32 প্লাস ব্র্যাকেট দিবা, অবশ্যই ব্র্যাকেট দিবা। হ্যাঁ, তো দিলে দেখো 159.5 159.5 এরকম একটা পেজে তোমরা রাফ করে নিবা। দেখো আমরা উত্তর কিন্তু বুঝতে পেরেছি, 159 প্লাস 29.5। তো এবার দেখো তার দ্বিতীয় প্রশ্ন, অ্যালুমিনিয়াম সালফেটের একটি অণুতে কতটি পরমাণু আছে। এখন আমরা অ্যালুমিনিয়াম সালফেটটা তৈরি করি। দেখো এই যে অ্যালুমিনিয়াম, রাইট, এবার এটা হচ্ছে সালফেট অ্যালুমিনিয়াম সালফেট। তাহলে এর 2 যোজনী এখানে যাবে, এর 3 যোজনী এখানে আসবে। তো এইভাবে ব্র্যাকেট হয়ে আসবে। তো এতে যে জানতে চেয়েছে যে এই যৌগের পরমাণু সংখ্যা কতটি। তো এই এক অণু অ্যালুমিনিয়াম সালফেটে মোট রয়েছে 2 প্লাস 1 প্লাস 4 ইন্টু 3। দেখো 3 4 1 5 3 5 15 আর 17। তো এইখানে দেখো অপশানে 17 রয়েছে, অর্থাৎ উত্তরটি হবে ঘ নম্বর। টেকনেশিয়াম 99 আইসোটোপের লাইফ টাইম কত ঘন্টা, আমরা জানি এটা 6 ঘন্টা হবে। নিম্নে কোন মৌলটি ইলেকট্রন বিন্যাস 2n² সূত্র সমর্থন করে না। একটি উত্তর হবে পটাশিয়াম, কারণ পটাশিয়ামের সর্বশেষ শক্তি স্তর মানে হচ্ছে আমরা জানি যে পটাশিয়ামের 2 8 8 1, কিন্তু এই তৃতীয় সেলে 18টা থাকতে পারে, কিন্তু এখানে 8টা হয়ে আর একটা এই 4 চতুর্থ সেলে চলে গিয়েছে, অর্থাৎ এখানে 4s1 গিয়েছে। তো এইটাই এখানে বোঝানো হয়েছে যে এই কারণে এটি 2n² সূত্র সমর্থন করে না। নিচের কোন মৌলটি একটি পরমাণু ভর 2.66 × 10⁻³ গ্রাম। এটা বের করতে হলে আমরা অনেকভাবে বের করতে পারি। যেরকম আমরা একটু লিখে নেই যে হচ্ছে 2.66 × 10⁻23। এখন এখানে আমরা বের করতে গেলে কি করতে পারি আমরা, যে আমরা জানি একটি পরমাণু ভরের ক্ষেত্রে এইটা কী দিয়ে ভাগ করেছিলাম, এটা কীভাবে বের করা হয়েছিল। আমরা জানি কোনো যদি একটা সামহাও একটা মৌলেরকে একটি পরমাণু ভর বের করতে হলে আমরা তার সাথে অ্যাভোগাড্রোর সংখ্যা দিয়ে ভাগ করি, তাই না। আবার হচ্ছে আরেকটা জিনিসও বের করা যায় যে আপেক্ষিক পারমাণবিক ভর, সেক্ষেত্রে 1.66 × 10⁻24 গ্রাম। এইভাবে আমরা কিন্তু হিসাব করে থাকি, আর আমরা বুঝতে পারছি। তো এক্ষেত্রে আমরা এটার সাথে এটা গুণ দিলে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। তো চলো আমরা একটু গুণ দেই। এক্ষেত্রে আমরা কিভাবে গুণ দিব, আমরা অবশ্যই ব্র্যাকেট ইউজ করব। আমরা প্রথমে অ্যাভোগাড্রোর মানটা বসাই, 0.023 × 10⁻23। ওকে, এইবার গুণ দিব, আবার ব্র্যাকেট দিব 2.66 × 10⁻23। ঠিক আছে, বুঝতে যাচ্ছে। তো এইবার আমি হিসাব করি, এখানে আসছে 16.02 দেখতে পাচ্ছ, অর্থাৎ 16 পারমাণবিক ভর কোন কার, অক্সিজেনের। তো এখানে দেখো খদাক অক্সিজেন রয়েছে। রক্তের লিউকোমিয়া রোগের চিকিৎসায় কোনটি ব্যবহৃত হয়, এখানে উত্তর হবে 32 ফসফেট।
এই যে তেজস্ক্রিয় আইসোটোপগুলোর ব্যবহার সম্পর্কে আমার একটা ভিডিও রয়েছে, সেখানে আমি কিন্তু সবগুলো নিয়ে আলোচনা করেছিলাম। তো অনুরোধ রইল ওই ভিডিওটা দেখে আসার। এখানে বলা হচ্ছে ম্যাগনেসিয়ামের 10টি পরমাণুর ভর কত। তার আগে আমাদের এটা বের করতে হবে যে ম্যাগনেসিয়ামের একটি পরমাণুর ভর কত। তো সেম স্টাইলে আমরা 24, আমরা জানি না হচ্ছে ম্যাগনেসিয়ামের ভর হচ্ছে মানে অ্যাভোগাড্রোর সংখ্যা, মানে অর্থাৎ 0.23 ইন্টু 10⁻23। এই এতটি অণু ম্যাগনেসিয়ামের ভর হচ্ছে এই যে 24 গ্রাম। কথা কি বোঝা গিয়েছে যে ম্যাগনেসিয়ামের এতটি অণুর ভর এত গ্রাম আমরা জানি, তাই না? এটা কিন্তু জানা জিনিস। তো আমরা জানা, এবার এর সাথে এটা ভাগ দিলে আমরা একটি পরমাণু ভর পাবো, এবং তার সাথে 10 গুণ দিলে আমরা 10টি পরমাণু ভর পাবো। তো চলো আমরা গুণ দেই। দেখো ভাগের সময় মানে সব সময় এর সব অঙ্গের ক্ষেত্রে তোমরা ব্র্যাকেট দিবা, ইন্টু 10⁻23। দেখো 39,847 সামথিং ইন্টু 10⁻23। এর সাথে 10 গুণ দিলে কি হবে, এইখান থেকে একটা কমে যাবে, অর্থাৎ 22 হবে। এই 10টাকে মানে গুণ করলে 22 হবে, 3 আর হবে না। তো এখানে দেখো এইটুকু কিন্তু ছোটো ছোটো জিনিসগুলো বুঝতে হবে। 3.98 ইন্টু 10⁻22। এবার এখানে দেখো একটু উপরে উঠি, ND5 প্লাস N+1 S1 ইলেকট্রন বিন্যাসের নিয়ম মেনে চলে নিচের কোনটি? এটা আমরা জানি ক্রোমিয়াম, কারণ এখানে ND5 N+1 S1 মানে হচ্ছে 3D5 4S1। আমরা জানি যে 4S2 হওয়ার কথা, বাট 1 হয়েছে কারণ একটি ইলেকট্রন সে 3D4কে অর্ধপূর্ণ করার জন্য দিয়ে দিয়েছে, এই কারণে এটা হচ্ছে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস। নিকেলের পারমাণবিক ভর কত? এটা হচ্ছে 59, আমরা এটা মুখস্থ, আমরা জানি এটা। নিচের কোনটি প্লাঙ্ক ধ্রুবক? 6.626 ইন্টু 10⁻³ আমরা এটা জানি। তো হচ্ছে 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটে কতটি অণু বিদ্যমান, মানে কতটি অণু বিদ্যমান। তো হচ্ছে এখানে একদম ডিরেক্টলি আমরা জানি, আগে আমরা আণবিক ভর বের করবো। তো CsCO3 40 + 12 + 16 ইন্টু 3, উত্তর হবে 100। 100 উত্তর হবে। তো 100 গ্রাম, এখানে কি চেয়েছে, কতটি অণু বিদ্যমান, ওকে। তো 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটে আমরা জানি যে 6.23 ইন্টু 10⁻23 এতটি অ্যাভোগাড্রো সংখ্যার মান সংখ্যক অণু থাকে। তাহলে আমরা 1 গ্রামের ক্ষেত্রে কি চিন্তা করব বা 10 গ্রামের ক্ষেত্রে কি চিন্তা করব? তো 6.023 ইন্টু 10⁻23 ভাগ 100 ইন্টু 10, 10 কাটা গেল, তো হচ্ছে 10 ভাগ দিলে বেড়ে যাচ্ছে। তো এখানে বেরোবে 0.23 ইন্টু 10⁻, এই যে 22টা। ঠিক আছে, বোঝা গিয়েছে? সরি 22 হবে না, এখানে 24 হবে। সরি, এখানে দেখো আমরা 100 গ্রামে এখানে নিচে ভাগ দিয়েছি 100 দিয়ে, এবার এখান থেকে আমরা আরও 10 দিয়ে ভাগ দিতে হবে। তো এখানে 22 হবে, ঠিক আছে 22 হবে। আমি মনে করেছিলাম এটা মাইনাস দেওয়া, তো এটা উত্তর হবে। সে কোনো মৌলের একটি পরমাণুর প্রকৃত ভর যদি এটা হয়, তবে এর আপেক্ষিক পারমাণবিক ভর কত? তাহলে সিম্পলি আমরা এটার সাথে এই যে 1.66 ইন্টু 10⁻24 এটাকে ভাগ দিয়ে দেবো। তো এটা হচ্ছে কার্বন 12 আইসোটোপের 1/12 অংশের মান, আমরা কিন্তু জানি। তো আমি তো তোমার সামনে হিসাব করছি 6.644, ও সরি, আমাদের আগে ব্র্যাকেট দিতে হবে, এটা কিন্তু মনে রাখতে হবে। 6.644 ইন্টু 10⁻23 ভাগ 1.66 ইন্টু 10⁻24, এটা কিন্তু -24। হিসাব করে দেখো 40, মানে এটা ক্যালসিয়াম, এখানে দেখো 40 দেওয়া আছে, 40.2 বা আমরা 40 ধরতে পারি, ঠিক আছে ওকে। তো এবার হচ্ছে কোবাল্টের M কক্ষপথে কতটি ইলেকট্রন রয়েছে KLM, অর্থাৎ তৃতীয় শেলে। তো তার জন্য আমাদের আগে ইলেকট্রন বিন্যাস করতে হবে। কার ইলেকট্রন বিন্যাস করব? কোবাল্টের। তো কোবাল্টের ক্ষেত্রে আমরা ইলেকট্রন বিন্যাস করি। কোবাল্টের পারমাণবিক সংখ্যা কত? আপনার হচ্ছে ম্যাঙ্গানিজ ফেরাম কোবাল্ট, অর্থাৎ এটি হচ্ছে 27, ঠিক হ্যাঁ এটি 27।
তো 1:2:2 আমি ইলেকট্রন বিন্যাসেরও একটি ভিডিও দিয়েছি, তোমার 20 সেকেন্ডে করতে পারবো, তো আমি দেখো 20 সেকেন্ডে করে ফেলতেছি। 1:2:2 3:2 3p6 4:2 3d। এইবার দেখো 4:2 মানে হচ্ছে 20টি ইলেকট্রন পূর্ণ হয়ে গিয়েছে, তো তারপরে আর 7 দিব। তো এখন আমরা এই যে 3 যে কটা মানে 3s 3p 3dটা কাউন্ট করব। তো 6 আর 2 8, 8 আর 7 কত হচ্ছে, ক্যালকুলেটর করি নাকি? 8 + 7 15। জাস্ট মজা করলাম। তো হচ্ছে 15 উত্তর হবে। ভ্যানাডিয়ামের এম শক্তি স্তরে কয়টি ইলেকট্রন রয়েছে? ভ্যানাডিয়াম 21, তাহলে আমরা এই যে 3dতে 1 দিব। এই বিষয় গেছে, সরি ভ্যানাডিয়াম 21 না, স্ক্যান্ডিয়াম টাইটানিয়াম ভ্যানাডিয়াম, ভ্যানাডিয়াম হচ্ছে 23, তাহলে হচ্ছে এখানে 3 দেব। তাহলে সিম্পলি এই 7-এর জায়গায় আমরা যেহেতু তোমার হচ্ছে 4 কমাচ্ছি, তাই এখানে 15 কমাইলে 11 হচ্ছে, 11 হবে উত্তর। টিউমারের উপস্থিতি নির্ণয়ের ক্ষেত্রে কোনটি ব্যবহার করা হয়? এই যে তোমরা দেখতে পাচ্ছ, হয়তো দেখতে পাচ্ছ না, হ্যাঁ দেখো এবার দেখা যাচ্ছে। টিউমারের উপস্থিতি নির্ণয়ের ক্ষেত্রে কোনটি ব্যবহার করা হয়? এখানে 60 কোবাল্ট ব্যবহার করা হয়। ফেরাম 3+ আয়নের এম শেলে কতটি ইলেকট্রন রয়েছে? এইটি জানতে হলে আমরা ফেরাম 3+ আয়নের ইলেকট্রন বিন্যাস করতে হবে। তো চলো আমরা করে ফেলি। তো ফেরাম 3+, তার মানে কি? সাধারণত 26, তো আমরা এখানে 23 দেবো, যেহেতু ইলেকট্রন চলে গিয়েছে। তো 1:2 2:2 2p6, ও সরি এখানে 2p6 দেওয়া হয়নি, আচ্ছা 2p6 3:2 3p6 এবং 4:2 3d। এইবার হচ্ছে কথা, 3d হবে 6, কিন্তু এখানে 3টি ইলেকট্রন দিয়েছে, তো এই 4s থাকবে না এবং এই 3d 5 থাকবে, একটা ইলেকট্রন চলে গিয়েছে। আমরা জানি যে এই যে 3d শেলে অর্ধপূর্ণ করার জন্য মাঝে মাঝে এই একটি ইলেকট্রন 4sকে দিয়ে থাকে, বাট এবার হচ্ছে ত্যাগ করে দিয়েছে। তো এবার দেখো কীরকম হতে পারে এবার। তো এখন 3dতে 5 5 আর 6 11 আর 2 13, তাহলে এর উত্তরটি হবে 13, তাই না? আমরা কিন্তু পেরেছি। তো এইবার হাইড্রোজেনের আইসোটোপ কয়টি বলেছে? তো হাইড্রোজেনের আইসোটোপ হচ্ছে 7টি, আমরা জানি। তো এবার আমরা একটু এদিকে আসি। কিসের মাধ্যমে পরমাণুর গঠন ব্যাখ্যা করা যায়? রাদারফোর্ড মডেলের মাধ্যমে জানি। একটি প্রোটনের প্রকৃত ভর কত? 1.67 × 10⁻⁻24 গ্রাম, আমরা জানি। অ্যালুমিনিয়াম নাইট্রেটের যৌগে নাইট্রেটের আয়নের সংখ্যা কত? একটা মজাদার প্রশ্ন। এইখানে দেখো অ্যালুমিনিয়াম নাইট্রেট, নাইট্রাইট না নাইট্রেট বলেছে? এখানে নাইট্রেট বলেছে। নাইট্রাইট হচ্ছে এই যে, এবং নাইট্রেট হচ্ছে NO3, আমরা জানি এটা হচ্ছে নাইট্রেট। তো এবার দেখো হিসাব করি। তো অ্যালুমিনিয়াম নাইট্রেট বলতে, এবং এর আয়ন সংখ্যা হচ্ছে তোমার 1। এবার দেখো NO3, এবার অ্যালুমিনিয়ামের 3 যোজনী 3 যাবে, ওকে। এইবার এইখানে আয়ন সংখ্যা কত বলতে কি বোঝাচ্ছে বলো তো? আচ্ছা আমরা জানি যে এই একটি যৌগতে তোমার হচ্ছে এই যদি নাইট্রেটের কথা বলা হয়েছে, তো নাইট্রেট যৌগে কতটি তোমার হচ্ছে পরমাণু থাকে? 6.023 × 10⁻23। এটা এখানে হচ্ছে অণু, কারণ এটা হচ্ছে যৌগ, তো এতটি অণু থাকে। তাহলে প্রত্যেকটি মানে এতটি অণু থাকে, তো প্রত্যেকটি অণুর যদি পরমাণুগুলো যদি একটা করে ইলেকট্রন ত্যাগ করে, মানে যেহেতু যৌগমূলক মৌলের ন্যায় আলোচনা মানে ইয়ে করে, মৌলের ন্যায় আচরণ করে, তাহলে এইগুলো যদি প্রত্যেকটা একটা অণু বা পরমাণু যদি একটা করে আয়ন গঠন করে, তাহলে এতটা পরমাণু মিলে এতটা আয়ন গঠন করবে, ওকে। তো এইখানে এই যৌগকে কেন সিলেক্ট করা হলো? কারণ এইখানে 3 গুণ, মানে 3 গুণ দিতে হবে, কারণ এখানে 3টা রয়েছে অ্যামোনিয়াম নাইট্রেট। তো নাইট্রেট 3টা হওয়ার কারণে এইখানে আমরা সিম্পলি 3 দিয়ে গুণ দিলে আমাদের উত্তর বেড়ে যাবে। তো আমরা চলো একটু গুণ দেই, আমরা হচ্ছে কাজে বিশ্বাসী, কথাই না। তো ব্র্যাকেট দিব 6.023, সরি কি লিখতেছি, হ্যাঁ 023 × 10⁻⁻, মাইনাস তো খালি মাইনাস আসে, হ্যাঁ এবার সাথে গুণ দিব 3, বাহ উত্তর বেরিয়ে গিয়েছে। দেখো 1.8069 10⁻24, এই যে এটা হচ্ছে উত্তর। ক্যালসিয়াম ফসফেটের মোট পরমাণু সংখ্যা কত? ক্যালসিয়াম ফসফেট এরা তো আমরা তো একটু আগে দেখালাম, তোমরা এটা পারবা বলে মনে হয়। ক্যালসিয়াম ফসফেট, সরি
Ca PO4 3 মাইনাস ক্যালসিয়াম 2, তাই না? তো ক্যালসিয়াম ফসফেট এখানে এবার যোগ করি, 1 + 4 × 2, তাহলে 5 5 × 10 আর 13। তাহলে ক্যালসিয়াম কই গেল, ক্যালসিয়াম ফসফেটের মোট পরমাণু সংখ্যা হচ্ছে 13। দেখো আমরা কিন্তু পেরেছি। হার্টে পেসমেকার বসাতে ব্যবহৃত হয় কোনটি, বলতে পারবা? এটা কিন্তু ঘ 238, এই যে এটা। এবং সিলিকনের একটি পরমাণু ভর কত? সিম্পলি সিলিকনের পরমাণু ভর কত, সিলিকনে এগুলো খাতা করার প্রয়োজন হবে না। সিলিকন হচ্ছে আমরা জানি যে সিলিকনের পরমাণু ভর হচ্ছে 28। এবার এটাকে ভাগ দিব আমরা 6.023 × 10⁻⁻20, সরি আবার মাইনাস দিই, খালি মাইনাস আসে। দেখো 4.648 × 10⁻23, দেখো মিলে গিয়েছে, পেয়ে গেছি। এবার এই এখানে একটা দেখো 13 পারমাণবিক না 13 ভর সংখ্যা বিশিষ্ট বা পারমাণবিক ভর বিশিষ্ট, এবং 9 হচ্ছে তার 6 হচ্ছে তার ইলেকট্রন সংখ্যা বা প্রোটন সংখ্যা, 6 হচ্ছে প্রোটন সংখ্যা। এর আইসোটোপ কোনটি? এখন আমরা মৌলের বৈশিষ্ট্য কি জানি, যে যার হচ্ছে প্রোটন সংখ্যা হিসেবে কিন্তু মৌলের বৈশিষ্ট্য হয়ে থাকে। তো এইখানে দেখতে পাচ্ছ 6 অর্থাৎ কি, কার্বন। তো এটা হচ্ছে কার্বনের একটি আইসোটোপ, কারণ এখানে ভর সংখ্যা ভিন্ন, তো এটা হবে কার্বন 12, বোঝা গিয়েছে। আয়রনের এম শেলে কতটি ইলেকট্রন রয়েছে? আমি একটু আগে আমাদের আয়রনের ইলেকট্রন বিন্যাস করেছিলাম। তো আয়রনের এম শেলে কতটি আছে আমরা দেখি, কে এল এম। তো 2 6 দিয়ে 8, আর এখানে ছিল কত, এখানে 6 ছিল, তাই না? তো 6 দিয়ে 8, 8 আর 6 14, তাহলে হচ্ছে 14 হবে। দেখো 14 রয়েছে, তো এটা হচ্ছে 14। কোন আইসোটোপটি পোলট্রি ফার্মে ব্যবহৃত হয়? এটি হবে কোবাল্ট-60। এক অণু ফেরিক কার্বনেটে অণুর পরমাণুর সংখ্যা কত? ফেরিক কার্বনেট যৌগ আমরা গঠন করি ফেরিকের ক্ষেত্রে ফেরা, এটা কার্বনেট CO3। আচ্ছা, কার্বনেটের 2, এটা আমরা জানি যে কার্বনেটের পারমাণবিক মানে হচ্ছে কার্বনেটের যোজনী হচ্ছে 2, কিন্তু এই যে আয়রনের তো 2ও আছে আবার 3ও আছে, তাহলে আমি কোনটা দিব? আমরা এক্ষেত্রে কি দিতে পারি? এখন দেখো এখানে বলা হয়েছে ফেরিক, ইক দিলে আমরা বেশি দিব, আর আস হলে সেটা ছোট হয়। আস হলে 2, ইক হলে 3, মানে পরিবর্তনশীল যোজনী যাদের আছে, অর্থাৎ যাদের একাধিক যোজনী আছে তাদেরকে পরিবর্তনশীল যোজনী বলে। তো এক্ষেত্রে তাদের কম যোজনীটা ইউজ করলে আমরা আস কথা যোগ করব, আর যদি বেশি যোজনীটা ইউজ করা হয় তাহলে আমরা ইক যুক্ত করব। তো ফেরাস কার্বনেট, তাহলে এখানে 3 যাবে, এই হবে। তো এবার পরমাণুটা হিসাব করো, 2 + 1 + 3 × 3, 4 3 4 12 আর 2 14, 14 হচ্ছে না? 2 + 3 আর 1 4, 3 4 12, 14, দেখো হয়ে গেছে। তো এইখানে দেখো সুন্দরভাবে 14টি রয়েছে। ঘ, উত্তর হবে ঘ। দিনাজপুর 2019-এর প্রশ্ন এটা। একটি হাইড্রোজেন পরমাণুর প্রকৃত ভর কত? একটি হাইড্রোজেনে থাকে বা কি নিউক্লিয়াসে? আমরা জানি নিউক্লিয়াসের ভরকেই পরমাণুর ভর বলা হয়। তো একটা হাইড্রোজেন পরমাণুতে নিউক্লিয়াসে খালি একটা প্রোটন থাকে, তো একটা প্রোটনের ভরই হবে তার প্রকৃত ভর। তো একটা প্রোটনের ভর কত আমরা জানি, তো যে আমরা জানি একটা প্রোটনের ভর হচ্ছে 1.67 × 10⁻⁻24 গ্রাম। আচ্ছা, এইবার দেখো একটা মৌলের সঠিক ইলেকট্রন বিন্যাস বলতে বলেছে, এটা হচ্ছে 21, তার মানে এটা হচ্ছে স্ক্যান্ডিয়াম। তো এটা হচ্ছে তোমার 3D1 হবে। তো দেখো 1:2:2 2p6 3s2 3p6 3d1 4s2, এটা হচ্ছে কথা হচ্ছে সঠিক উত্তর। পটাশিয়াম মৌলের প্রতীক কোনটি? হে কি আর বলার লাগে। রক্তের লিউকোমিয়া রোগের চিকিৎসায় কোনটি ব্যবহৃত হয়? এখানে হবে 32 ফসফেট, দেখতে পাচ্ছ 32 ফসফেট, এই যে। তো এবার হচ্ছে কোন ইলেকট্রন বিন্যাসে আয়রন 3 এর জন্য প্রযোজ্য? আমি একটু আগে কিন্তু করেছি। তো এইটি হবে কোনটা? 3s2 3p6 3d5 4s0, হ্যাঁ এইটাই হবে। তো আমরা কিন্তু করেছি।
এখানে দেখো পৃথিবীর বয়স নির্ধারণের জন্য কোন আইসোটোপটি ব্যবহৃত হয়েছে জানতে চেয়েছে। তো এটা আমরা জানি কার্বন 14 আইসোটোপটি পৃথিবীর বয়স নির্ধারণের জন্য ব্যবহৃত হয়। একটি ইলেকট্রনের প্রকৃত ভর কত, এটা তো মুখস্থ থাকা উচিত। তো 9.11 × 10⁻24 গ্রাম। কোনটি ডি অরবিটাল অর্ধপূর্ণ, এখানে হবে হচ্ছে অর্ধপূর্ণ ম্যাঙ্গানিজ, যেহেতু কপারেরটা হচ্ছে 4s1 হয়ে, অর্থাৎ একটি ইলেকট্রন ডি অরবিটালকে দিয়ে অর্ধপূর্ণ করে, কিন্তু ম্যাঙ্গানিজের ক্ষেত্রে একটা ইলেকট্রন তো বেশি আছে, সেহেতু এটা হবে ম্যাঙ্গানিজ। সালফিউরিক অ্যাসিডের আপেক্ষিক আণবিক ভর কত, সহজভাবে বের করি। H2SO4 সালফিউরিক অ্যাসিড। তো হচ্ছে আণবিক ভর 1 × 2 + 32 + 16 × 4, হিসাব করে দেখো 98 হবে। 98 হবে। দেখো এখানে তো হবে ঘ। নিচের কোন ইলেকট্রন বিন্যাসটি অধিকতর সুস্থিত, এখানে দেখো NS2ND5 এইটি হবে। এখানে 10 যেহেতু নেই, সেহেতু অর্ধপূর্ণ হলেই স্থিতিশীল হয়, এবং এটা হচ্ছে 3D, এটা হচ্ছে 4s1, 3D5, বুঝলাম। আয়রনের পারমাণবিক সংখ্যা কত, আয়রনের পারমাণবিক সংখ্যা আমরা কিন্তু জানি, যেটা হচ্ছে 26, এত একদম জানা জিনিস। আপেক্ষিক আণবিক ভর আপেক্ষিক আণবিক ভর কোনটির বেশি, যার এমনি আণবিক ভর বেশি তার আপেক্ষিক আণবিক ভরও বেশি। তো এখানে HCl ক্লোরিন 35.5, তার সাথে একটা হাইড্রোজেনের এক যুক্ত হলে 36.5 হচ্ছে, কিন্তু এখানে কার্বন ডাই অক্সাইডের আপেক্ষিক মানে আণবিক ভরই হচ্ছে 44, আপেক্ষিক আণবিক ভরই তাই হবে। তো এখানে ক উত্তর। হাড়ের ব্যথায় চিকিৎসায় কোন আইসোটোপটি ব্যবহার করা হয়, তো হাড়ের ব্যথার ক্ষেত্রে আমরা জানি যে সোডিয়াম 89 এটা ব্যবহৃত হয়। ফ্লোরিনের ভর সংখ্যা কত, ফ্লোরিনের ভর সংখ্যা হচ্ছে 19। কোনটি থাইরয়েড গ্রন্থির কোষকলা বৃদ্ধি প্রভাবিত করে, 131 আয়োডিন। তো হচ্ছে এবার বুঝছি আমরা। এবার কোনটি বর্ণালী বোর পরমাণু মডেলের ব্যাখ্যা করতে পারে, সেটা হচ্ছে হাইড্রোজেন। এবং রাদারফোর্ড পরমাণু মডেল আবিষ্কার হয় 1911 সালে। ডিউটেরিয়ামের ভর সংখ্যা কত, ডিউটেরিয়াম অর্থাৎ যার ভর সংখ্যা 2, তো এটা 2 হবে। টি উপস্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত, 10। অক্সিজেনের আপেক্ষিক আণবিক ভর কত, অক্সিজেনের আপেক্ষিক আণবিক ভর হচ্ছে 16। এন শেলে কয়টি উপশক্তি থাকে, অর্থাৎ KLMN, অর্থাৎ 4 নম্বর শেল, অর্থাৎ 4 সর্বশক্তি স্তরে, অর্থাৎ 4s 4p 4d 4f, তো 4টা থাকছে এখানে। এবং সোডিয়াম কার্বনেট যৌগে কতটি পরমাণু উপস্থিত, সোডিয়াম কার্বনেট যৌগে কতটি পরমাণু, আবার আমরা সোডিয়াম কার্বনেটে ফিরে যাই। তো হচ্ছে সোডিয়াম কার্বনেট, এখানে NO2CO3 হবে। তো কতটি পরমাণু, 2 + 1 + 3, তো হচ্ছে 4, 3 আর 3 6, ওখানে উত্তর হবে 6। গেল কই, হ্যাঁ সোডিয়াম কার্বনেটে হচ্ছে 6। তো এবার দেখো 35 ভর সংখ্যা বিশিষ্ট ক্লোরিন মৌলের নিউটন সংখ্যা কত, 35 থেকে 17 বাদ দিলে থাকে 18, তার নিউটন সংখ্যা হচ্ছে 18। ক্রোমিয়াম 24 মৌলের তৃতীয় শক্তিস্তরে কতটি ইলেকট্রন রয়েছে, ক্রোমিয়ামের তৃতীয় শক্তিস্তরে তো আমরা আগেও হিসাব করেছি, এটা কত ছিল জানো, আমরা হচ্ছে 3d5 + 6 + 3d5 আছে, আর 3p6 আছে, +2 13, 13। একটি ইলেকট্রনের ভর কত, একটি ইলেকট্রনের প্রকৃত ভর 9.11 × 10⁻28 গ্রাম, যেটা ঠিক আছে। প্রকৃত আধান -1.60 × 10⁻19 কুলম্ব হবে, বাট এখানে মাইনাস দেয়নি, তাহলে এটা ভুল। ভর প্রোটনের তুলনায় 1840 গুণ বেশি, দেখতে পাচ্ছ। তো এটার উত্তর হবে 1 ও 3, অর্থাৎ খ। তো এবার দেখো আমরা হাড়ের ব্যথায় ব্যবহৃত করা হয় কোনটি, হাড়ের ব্যথায় ব্যবহৃত করা হয় হচ্ছে এই যে সোডিয়াম এবং SM, এটা। 23 আইসোটোপের কোবার-60 এর ব্যবহার করা হয় রক্তে লিউকেমিয়া রোগের চিকিৎসায়, ক্যান্সারের কোষ ধ্বংস করতে, খাদ্যদ্রব্য করতে, কোনটি হবে বলো তো, এটা হবে ক্যান্সারের কোষ ধ্বংস করতে আর খাদ্যদ্রব্য সংরক্ষণে। এবার হচ্ছে অ্যালুমিনিয়াম 3+ সংকেতটিতে বোঝা যাচ্ছে যে ভর সংখ্যা 27 আছে, ইলেকট্রন সংখ্যা 13, না 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 না, ইলেকট্রন সংখ্যা কিন্তু 3 দিয়ে দিয়েছে, তো ইলেকট্রন সংখ্যা 10 হবে, তাহলে এটা ভুল। তাহলে হচ্ছে নিউটন সংখ্যা 14, 27 থেকে 13 বাদ দিলে 14 থাকে, তাহলে ইট ইজ ট্রু। তো
তো 1 ও 3 হবে, 1 ও 3। এইবার দেখো পি অরবিটালে এখানে কি দেখাচ্ছে আমাদের, যে 32p ব্যবহৃত হয় 1 ও 2 হবে রক্তে লিউকেমিয়া রোগের চিকিৎসা এবং উদ্ভিদে বেড়ে ওঠা জানতে। আচ্ছা, এবার হচ্ছে 37, এখানে একটি যৌগ দেওয়া আছে, এর একটি পরমাণু ভর দেওয়া আছে এবং বলা হচ্ছে যে মৌলটি পর্যায় সারণীতে কোন গ্রুপে অবস্থিত। 47, অর্থাৎ এটা হচ্ছে সিলভার। আমরা জানি সিলভার হচ্ছে 47। তো আমরা যদি ইলেকট্রন বিন্যাসের সংক্ষিপ্ত কৌশল যদি জানি তাহলে কিন্তু এটা করতে অসুবিধা হবে না। তো 2s হবে 1s2 2s2 2p6 3s2 3p6 4s2, এই হলো 20, 10 30। এবার হচ্ছে 4p6, দেখো ss ps ps dps হবে, তো এখানে 5s2 হবে, 5s2 হবে এবং হচ্ছে dps আবার dps হবে। তো এবার হচ্ছে 4d কত হবে, তো এখানে 20 হলো 20 30 36 37 38, তাহলে এখানে 9 তো হবে না, তো এই কারণে 10 হবে এবং 5s1 হবে। তো প্রশ্ন করেছে যে কোন পর্যায় সারণীর অবস্থান নির্ণয় করতে বলেছে। তো এইটা একটা ভিডিও দিয়েছি, তোমরা কিন্তু সহজে ভিডিওটা দেখলে বুঝতে পারবা। সর্বোচ্চ যে শক্তি স্তরে গিয়েছে, কোন শক্তি স্তরে গিয়েছে 5, এটা হচ্ছে পর্যায়। এবার গ্রুপ কিভাবে চিন্তা করব, যে হচ্ছে ডি অরবিটালে আসেছে, তার মানে হচ্ছে ডি এবং এস এর যোগফল হবে এস প্লাস ডি, কত হচ্ছে 1 প্লাস 10 11। তো গ্রুপ নম্বর হচ্ছে 11 এবং হচ্ছে পর্যায় 5। দেখো এবার কি বলা হয়েছে এখানে, পর্যায় সারণী কোন গ্রুপে অবস্থিত, 11 নম্বর গ্রুপে অবস্থিত। মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর কত, এই মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর বের করতে হলে আমরা একটি পরমাণু ভর জানি, তাহলে আপেক্ষিক পারমাণবিক ভর আমরা এইভাবে বের করতে পারি। আমার যা মনে হয় এটি 107 হবে, দেখো কিভাবে হয় কি না দেখা যাক। তো আমরা কি করব, প্রথমে ব্র্যাকেট দিব, তারপরে 1.791 ইন্টু 10⁻⁻22 কে আবার ব্র্যাকেট দিব, দিয়ে ভাগ দিয়ে আবার দিব 1.66 ইন্টু 10⁻⁻24 দিয়ে যোগ করব। দেখো কি আসলো, এটা এক মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর কত, সরি একটু ভুল হয়ে গিয়েছে মনে হয়, 1 মিনিট, একটি পরমাণু ভর আছে আর এবার আমি ওইটা দিব। ওকে ওয়েট, 1.791 ইন্টু 10⁻⁻22 ব্র্যাকেট ভাগ ব্র্যাকেট, তো হচ্ছে 1.66 ইন্টু 10⁻⁻24, এই যে দেখো 107 এসেছে। আমার একটু ব্র্যাকেটে অসুবিধা হয়েছিল তাই বানানো কিন্তু ভিন্ন হয়ে গিয়েছে। এক্ষেত্রে তোমরা অলওয়েজ ব্র্যাকেটটা কিন্তু ঠিকঠাক দিবা। এবার দেখো মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর দিয়েছি, এবার দুইটি মৌল দেওয়া আছে এবং এর শতকরা পরিমাণ বের করতে বলেছে। এখানে দেখতে পাচ্ছি যে 17 পারমাণবিক ভর সংখ্যা বিশিষ্ট, তো এটা তো বলার কোনো প্রয়োজন নেই। এক্স মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর হবে 35.5, মানে এটা ক্লোরিন। তো উদ্দীপকে মৌলটির এল শেলের 7টি ইলেকট্রন বিদ্যমান, অর্থাৎ ক্লোরিনের এল শেল কে এল দ্বিতীয় শেলে 7টি ইলেকট্রন বিদ্যমান বলছে। সূত্রটি তাই নাকি? 7, এখন দেখা যাক তাই কিনা। তোমার হচ্ছে ক্লোরিন হচ্ছে 17, 1s2 2s2 2p6 3s2, এখানে তো 8টি হবে তাই না, দেখো 4, আচ্ছা 10 3p 10, এখানে হবে মনে হয় 5, 5 7 10 17। তো এখানে বলেছে কে এল শেলে 7টি ইলেকট্রন বিদ্যমান, কিন্তু কে এল শেলে এখানে 8টি ইলেকট্রন বিদ্যমান, তাহলে এটা ভুল। প্রোটন ও নিউট্রন সংখ্যা ভিন্ন, হ্যাঁ প্রোটন নিউট্রন সংখ্যা ভিন্ন, কারণ নিউট্রন হচ্ছে 18, প্রোটন হচ্ছে 17। একটি পরমাণু ভর 5.89 ইন্টু 10⁻23 গ্রাম। তো আমরা কি করব, 35.5 কে ভাগ দিব ব্র্যাকেট দিয়ে 6.023 ইন্টু 10⁻23 কে দিলে 5.89 ইন্টু 10⁻23 দেখতে পাচ্ছ। তো তার মানে এটি সঠিক, তার মানে হবে 2 3, উত্তর হবে 2 3, ঠিক আছে। তো এবার আরও দুইটি মৌল দেওয়া আছে, এই যে দেখো আরও দুইটি মৌল দেওয়া আছে,
এবং এখানে বলা আছে এ মৌলের বহিঃস্তরে কতটি ইলেকট্রন রয়েছে। এ মৌল অর্থাৎ এই যে 6, তার মানে 2 4, 4টি ইলেকট্রন হবে 4টি। এ ও বি মৌল দ্বারা গঠিত যৌগ, অর্থাৎ 8 হচ্ছে অক্সিজেন, 6 হচ্ছে কার্বন। তো কার্বন ও অক্সিজেন দ্বারা গঠিত যৌগ, কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোঅক্সাইড অনেক ধরনের হতে পারে, বাট কি হবে এখানে সমযোজী হবে। হ্যাঁ অবশ্যই, কারণ দুইটি অধাতু মিলে সমযোজী যৌগ গঠন করে। তো এটা হবে হচ্ছে কি বলে, এটা হবে তোমার হচ্ছে সমযোজী অম্লীয়। তো হবে তোমার হচ্ছে 1 ও 2। উত্তর বোঝা গিয়েছে। ওকে, তো আমরা এবার একটু পরবর্তী এমসিকিউগুলোতে যাই। তো এই ছিল পুরো তৃতীয় অধ্যায় বোর্ড কোশ্চেন যেগুলো পড়েছিল 2015 থেকে 2020 পর্যন্ত। আশা করি আমার বোঝানো তুমি ভালো মতো বুঝতে পেরেছো। তো এই পরবর্তী ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম।